বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করলেন আদালত। ভোট কারচুপির দায়ে শেখ তাপসের প্রার্থিতা বাতিল। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস তদন্তে গঠন করা হয়েছে কমিটি, জানালেন চিফ প্রসিকিউটর। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। ঈদযাত্রায় নেই চিরচেনা ভোগান্তি, সড়ক রেল নৌপথে নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন গহরমুখ্য মানুষ। ছুটিতে ফাঁকা রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। 2020 সালের ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি মামলা করেছিলেন। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন এবং রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জবর দখল করে জয়লাভ করেন। ভোটের দিন বিএনপি নেতাকর্মীদের নির্মমভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন ইশরাক। তিনি বলেন, সেদিন কেন্দ্র বন্ধ করে জালিয়াতি হয়, আদালত থেকে ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে ইশরাক হোসেন জানিয়েছেন, শপথ নেয়ার সিদ্ধান্ত দলীয়। ইশরাকের আইনজীবী জানিয়েছেন, খুব তাড়াতাড়ি গ্যাজেট প্রকাশ হলেই শপথ। ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। এই নির্বাচন কমিশন করতে গ্যাজেট হবে এবং সেই গ্যাজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য, সাক্ষী, প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায় সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। সাংবিধানিক পদে যারা ছিল তারা অবশ্যই তাদের দায়িত্ব এড়াতে পারে না। আউয়াল কমিশন, রকিবুল কমিশন এবং হুদা কমিশন যারা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি যে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত। অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার জিকে শামীমকে 5 বছর 6 মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দিলেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। সাজার পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাস বিনাশ্রম কারাভোগ করতে হবেও জানানো হয়েছে রায়। এছাড়া জিকে শামীমের 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে জিকে শামীমকে। তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পর্শকাতর সব তথ্য। প্রসিকিউশন শাখার এসব তথ্য অভিযুক্তদের কাছে চলে আসায় হচ্ছে না গ্রেফতার, এগোচ্ছে না তদন্তের কাজ। এসব কথা স্বীকার করে খোদ চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তথ্য ফাঁস তদন্তে কমিটি করা হয়েছে আর জড়িতদের ছাড় দেয়া হবে না। এদিকে গণ অভ্যুত্থানের সময় চাংখারপুলের হত্যা মামলার খসড়া রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। এ নিয়ে 2টি মামলার তদন্ত রিপোর্ট মোটামুটি প্রস্তুত। একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই তথ্য পাচারের কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও 22 জন আসামি পালিয়ে যায়। আবার তদন্ত সংস্থার টিম তদন্ত করতে গিয়ে আলামত পাচ্ছে না। গোপনীয় তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটিও। ট্রাইব্যুনালের তথ্য যে ফাঁস হচ্ছে, গ্রেপ্তারের আগে পালিয়ে যাচ্ছে আসামিরা, তা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর।
সাংবাদিকদের প্রশ্ন জবাবে বললেন, ট্রাইব্যুনালের সাথে জড়িত বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চাংখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানালেন চিফ প্রসিকিউটর। বললেন, তারা এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছেন। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্য সবগুলো মামলারই কিন্তু সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে। সুতরাং এটা অনেক বড় মামলা, সেই জন্য এটা একটু বেশি সময় লাগছে, বাট এটাও আমরা আশা করছি ঈদের পরপরই এটাও চলে আসবে আমাদের। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছেন গণহত্যার বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটি শুরুর আগেই উৎসবের আমেজ ছড়িয়েছে। স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। সড়ক ও রেলপথে বাড়তি চাপ নেই, যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ রেল সেবা দেওয়া হচ্ছে। এছাড়া সড়ক পথে যাত্রী সেবা নিশ্চিত এবং অতিরিক্ত ভাড়া আদায় এড়াতে কঠোর র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের আগে ও পরে বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানালেন র্যাব 4-এর অধিনায়ক। আজ শেষ কর্মদিবস। এবছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছে মানুষ। বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনের সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে গন্তব্যে। স্বজনদের সাথে উৎসব উদযাপনে রেলপথে বাড়ির পথ ধরেছেন অনেকেই। ট্রেনের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো, আর শিডিউল বিপর্যয় নেই বললেই চলে। পিতামাতা, নানা নানি, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ অনেক বেশি ভালো লাগছে। থাকার প্ল্যান অনেক দিনই আছে। এবার ঈদের সঙ্গে নতুন একটা আনন্দ যোগ হয়ে গেছে। বাসায় 2টা বিয়ে খাবো, এজন্য আর স্থির থাকতে পারতেছি না। যাত্রীচাপ অনুযায়ী বেশ কয়েকটি স্পেশাল ট্রেন দেয়া হয়েছে এবারের ঈদেও। ম্যানেজার শাহাদাত হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার 70টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। স্বাচ্ছন্দ্য যাত্রার জন্য নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও, যা রাজধানীর বিমানবন্দর স্টেশনেও গ্রহণ করা হয়েছে। সকল ট্রেনের আইটেম ছেড়ে গেছে। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সবকিছু সম্পন্ন হয়েছে। এদিকে ঈদ যাত্রায় সড়ক পথে চোখে পড়ার মতো ভিড় ছিল না। গাবতলী বাস টার্মিনালে যাত্রী চাপ তুলনামূলক কম, কাউন্টারগুলোও নেই চিরচেনা ব্যস্ততা। ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ঈদে ঘরমুখ মানুষের যাত্রায় যাতে বিঘ্ন না ঘটে বা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থায় না পড়তে হয়, সে কারণে বাসস্ট্যান্ড এলাকায় 24টি টহল টিম কাজ করছে। বড় শপিং মলেও এই টহল টিম কাজ করবে। এছাড়া অজ্ঞান পার্টি ছিনতাই রোধে সাদা পোশাকে তৎপর থাকবেন গোয়েন্দারা। 3টি স্তরে নিরাপত্তা প্রদান করার পরিকল্পনা করেছি। প্রথম স্তরে মূলত বাস স্ট্যান্ড এবং যে সকল জনবহুল শপিং সেন্টার আছে সে সকল স্থাপনাগুলোতে এবং এর আশেপাশে আমাদের 24টি পেট্রোল রাউন্ড দ্য ক্লক টহল কার্যক্রম পরিচালনা করছে। দ্বিতীয় স্তরে বাস স্টেশন এবং অন্যান্য যে সকল শপিং সেন্টার এলাকাগুলো আছে যেখানে ছিনতাই কিংবা অজ্ঞান পার্টি, মলম পার্টি এ ধরনের গ্রুপগুলো সক্রিয়, সে সকল এলাকায় আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ঈদে যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদের বাসাবাড়ি সাধ্যমতো লক করে যাওয়ার আহ্বান জানিয়েছেন র্যাব 4-এর অধিনায়ক। আপনাদের যে আবাসস্থল আছে ঢাকাতে, আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু নিরাপত্তা আপনি নিশ্চিত করে যাবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যেহেতু ঈদে বেশিরভাগ মানুষই ঘরে ফিরতে শুরু করেছেন, আমরা একটু সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র আপনাদের দেখাতে চাই। আমাদের সহকর্মী তানফির সিদ্দিক টিপু আছেন সেখানে। টিপু, লঞ্চে তো সাধারণত দক্ষিণাঞ্চলগামী যারা আছেন তারাই যাবেন এবং এখানকার যেই লঞ্চগুলো তো সন্ধ্যার পরেই ছেড়ে যায়, এই ঈদ উপলক্ষে কি শিডিউলে কোনো পরিবর্তন দেখেছেন কি? ঈদ উপলক্ষে শিডিউলে তেমন কোনো পরিবর্তন নেই এবং যে লঞ্চগুলো আছে সেগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাবে। এবং আপনি যেটি বলছিলেন যে দক্ষিণাঞ্চলের মানুষ যে লঞ্চ যাত্রা করে সেই লঞ্চগুলো মূলত বিকেল থেকে মানে সন্ধ্যা নাগাদ সেগুলো যাত্রা শুরু হয়। মূলত বিকেল 5টা 6টা থেকে শুরু করে রাত 9টা
9টা পর্যন্ত এই লঞ্চগুলো চলাচল করে থাকে। আপনাকে যদি একটু দেখাই যে গত অন্যান্য বছরের তুলনায় মূলত কয়েক বছর থেকেই কিন্তু লঞ্চ যাত্রায় খুব বেশি মানুষের ভিড় থাকছে না বা থাকে না, যেটি যারা এখানকার বিভিন্ন লঞ্চের কর্মীরা আছেন আমাদেরকে যেটি জানিয়েছেন। এবং DIWTA থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যে প্রত্যেকটি রুটের জন্য পর্যাপ্ত পরিমাণে লঞ্চ রয়েছে এবং যাত্রীরা যেন কোনোভাবেই কোনো ধরনের তাড়াহুড়া না করেন, তারা যেন তাদের সেই নির্ধারিত লঞ্চে ধীরে সুস্থে লঞ্চে ওঠেন এবং লঞ্চগুলো কিন্তু নির্ধারিত সময় ছেড়ে যাবে। আপনি জানেন যে গত বছর ঈদের সময় কিন্তু যে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল, প্রায় পাঁচজন সেখানে নিহত হয়েছিল। ফলে BIWTA থেকে বাড়তি একটি সতর্কতা তারা বারবার সেটি ঘোষণা করছেন এবং আমরা এখানে সেনাবাহিনীকে দেখেছি তারা দায়িত্ব পালন করছেন শৃঙ্খলা রক্ষার জন্য, সেখানে আমরা পুলিশকে দেখেছি। ফলে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু মানুষের খুব বেশি ভিড় চোখে না পড়লেও নির্বিঘ্নেই মানুষ তাদের ঘরে ফিরতে পারছেন। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ টিপু। ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট 2,87,00,000 টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক আলিম আখতার খান। সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিজ কার্যালয়ে তিনি বলেছেন, রমজানে মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা ছিল, যার ফলে বিভিন্ন পণ্য আমদানিও করা হয়। আর রমজান মাসের প্রথম 27 দিনে 1,661টি অভিযান চালানো হয়েছে, জরিমানা করা হয়েছে 3,250 প্রতিষ্ঠানকে। ভোক্তা অধিদপ্তরে এই কার্যক্রম চলমান থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। রমজান ও ঈদ উল ফিতরকে নির্বিঘ্ন করতে আমাদের দেশব্যাপী 1,661টি অভিযান এবং 3,250টি প্রতিষ্ঠানকে জরিমানা করতে হয়েছে, যার পরিমাণ 2,87,00,000 টাকার মতো। এবারে আপনাদের সাতক্ষীরার ইফতার বাজার সম্পর্কে জানাবো। আমাদের সহকর্মী আকরামুল ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। আকরাম, রোজা যেহেতু একেবারেই শেষের দিকে, এই শেষের দিকে এসে সাতক্ষীরাবাসী তাদের ইফতারের মেনুতে কোনো ধরনের নতুনত্ব কিছু রাখছেন কিনা, দোকানগুলোতে সেই চিত্র দেখছেন কিনা জানাবেন। বৃষ্টি, যেটি বলছিলেন রমজান একেবারে শেষ মুহূর্তে, শেষ মুহূর্তেও কিন্তু ইফতার যে সামগ্রীর যে একটি জমজমাট বাজার রয়েছে সাতক্ষীরায়, সেটির চিত্র কিন্তু আমরা দোকান রয়েছে ইফতার সামগ্রী বিক্রি, তার মধ্যে একটি নিউ আব্বাস হোটেল, এখানে যে ইফতারের যে কষ্ট সেটি সাজিয়ে বসেছেন দোকানিরা এবং ব্যবসা বিক্রির যে বিষয়টি সেটি কিন্তু আরো কিছুক্ষণ পর মূলত শুরু হবে, কারণ এখনো ইফতারের কিন্তু বেশ সময় এখনো হাতে রয়েছে। আমরা সরাসরি একটু দোকানের কাছে জানতে চাই আপনার এখানে কত ধরনের ইফতারের সামগ্রী রয়েছে, সব থেকে চাহিদা বেশি কোনটা? সবথেকে চাহিদা হালে কত ধরনের আইটেম রয়েছে? 32 রকম আইটেম আছে আমাদের ইফতারে। 32 রকম আইটেম আছে আমাদের ইফতারে। এবছরের নতুন কি আয়োজন করেছিলেন রোজাদারদের জন্য? এবছরের নতুন আইটেম আমাদের সবথেকে হালিমদার জনপ্রিয় সাতক্ষীরায়, আমাদের সবথেকে হালিমদার একটু সাতক্ষীরার লোক খাই বেশি। বৃষ্টি, যে সব থেকে এবার সাতক্ষীরার হালিম তাই সব থেকে বেশি রোজাদারদের চাহিদার শীর্ষে ছিল, এমনটি বলছেন দোকানিরা। দেখছিলাম আমরা। অনেক ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আকরাম। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে আরো 40 জন নিহত হয়েছেন। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে প্রাণহানির সংখ্যা 50,200 ছাড়িয়েছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় শরণার্থী শিবিরগুলোতে, গাজার বিভিন্ন অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রতেও হামলা চালানো হয়। যুদ্ধবিরতি ভেঙে গেল 18 মার্চ থেকে গাজায় নতুন করে তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত 830 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 1800-র বেশি। এবার সরকারের বিরুদ্ধে বয়কটের ডাক দিল তুরস্কের বিক্ষোভকারীরা। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে সরকারপন্থী বিভিন্ন প্রতিষ্ঠান, কফি চেইন শপ, টেলিভিশন চ্যানেল সহ সব প্রতিষ্ঠান বয়কটের আহ্বান জানানো হয়েছে। এমনকি সরকারপন্থী হিসেবে পরিচিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে ইমামোগলুর সমর্থকরা। এদিকে বিক্ষোভ দমনে এখনও ধরপাকড় চালানো হচ্ছে। টিয়ার গ্যাস, জলকামান ছুড়ে আন্দোলনকারীদের দমাতে পারছেন নিরাপত্তা বাহিনী। গত এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল তুরস্ক। দুর্নীতি আর সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ইমামোগলুকে গ্রেফতারের পর এবার ইস্তাম্বুলের মেয়র পদ থেকেও তাকে অপসারণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দক্ষিণ কোরিয়ার দাবানল। আগুনে পুড়ছে উলসান শহরের পাহাড়ি বনাঞ্চল। ২৬ জন প্রাণ হারিয়েছেন। ইয়ংদেওক শহরের ন্যাশনাল পার্কেও আগুন ছড়িয়েছে। কর্তৃপক্ষের সংখ্যা পুরো পার্কই আগুনে পুড়ে যাবে। বুধবার পর্যন্ত ৬টি স্থানে আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ২৮,০০০-এর বেশি বাসিন্দাকে। ঝোড়ো বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।